দুদিন ধরে এত গরম পড়েছে মনে হয় যেন জুস আর কি ছাড়া আর কিছুই খাওয়া হবে না। তো আমি ইফতারে 3 আইটেমের জুস বানিয়েছি আর আমার মেয়ে আমার বর আজকে কি করেছে জানো, তারা বরফ দিয়ে গোসল করেছে। কি পরিমাণ গরম লাগছে তাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তোমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের 12তম রোজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আমি সামিরা আরও একটি নতুন ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমার কিন্তু গতকাল থেকেই রোজা ভাঙা গেছে, তাসনিমকে নিয়ে নাস্তা খাচ্ছি। আর তাসনিমের যে কত কথা কত প্রশ্ন, যে মামনি তুমি কেন খাচ্ছ, তুমি রোজা ভাঙছো কেন, মানে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমার অবস্থা শেষ। আমি বলছি আল্লাহ আমাকে হুকুম করেছে তাই আমি রোজা ভাঙছি। তো বলছে কই, আমাকে তো বললো না, আমি তো শুনি নাই, তোমাকে কিভাবে নিষেধ করলো রোজা ভাঙতে। আমি বললাম যে আমার কানে কানে বলে গেছে। বলে কানে কানে বলছে? আমি বললাম হ্যাঁ, তুমি যখন বড় হবা তখন তোমাকে বলে যাবে। তো তার তো আর প্রশ্নের শেষ নেই। এরপর তাকে চুপ করে দিয়ে আমি বললাম চুপচাপ খাও। তো এই যে দেখো পরোটা ভেজেছি আর সাথে মুরগির মাংস ছিল। এখানে মুরগির মাংস, হাঁসের মাংস, দুইটা আইটেমে আমি একসাথে জাল দিয়ে রেখেছি। আসলে অল্প অল্প তরকারি থাকলে ফেলতে ইচ্ছে করে না, আবার দেখা যায় আলাদা পাত্রে রাখলে ঝামেলাও লাগে। তো ভাবলাম যে একসাথে মিশিয়ে জাল দিয়ে রেখে দিই, দুটোটাই তো ভুনা তরকারি, পরোটা দিয়ে খাওয়া যাবে। তাসনিম কিন্তু ঘুমিয়েছিল, তো ওকে আমি যেই বললাম যে চা বানিয়েছি, পরোটা বানিয়েছি, খাবা নাকি, ও একটা লাফ দিয়ে উঠে গেছে। আর চা পেয়ে যে কী খুশি! মানে আমার এই মেয়েটা চায়ের প্রতি তার অনেক নেশা, আমাদের মতো। আবার নাফির সেই নেশাটা নাই, নাফি চা খেতে চায় না, মাঝে মাঝে কফি খায়। আর এটা কিন্তু একটা স্বাভাবিক নিয়মের মধ্যে আমি যাচ্ছি, আমার মতো কিন্তু অনেক আমার বোনেরাই যাচ্ছে। তো এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই, খেতে হবে, কাজকর্ম করতে হবে, এটাই স্বাভাবিক। তো এখন নাস্তা খাবো আর আমার হেল্পিং হ্যান্ড কিন্তু অলরেডি চলে আসছে। নাস্তা খেয়ে এরপরে ঘরের কাজকর্মে লেগে যাব। তো আমার প্রিয় বন্ধুরা, আমি জানি না কারা কারা এতক্ষণ ধরে আমার সাথে আছো। আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো বা ভিডিওটি দেখছো, তো তোমাদের কাছে দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূরান্তে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান। তো দেখো তাসনিম কিন্তু পরোটা দিয়ে মাংস দিয়ে খেতে খেতে বলছে যে ওর দাঁত ব্যথা করছে। আসলে ও কিছুই খেতে পারে না তেমন কিছু, অল্প কিছু খেলে মানে ওর দাঁতে ব্যথা শুরু হয়ে যায়। আমার কিন্তু খাওয়া শেষ, ওর খাওয়ার শেষ পর্যায়ে। তো লাস্টের দিকে আর খেতেই পারছে না, এত ব্যথা শুরু হয়েছে। তো আমাকে বললো যে মামনি আমাকে একটু গরম পানি করে দাও। গরম পানির সাথে একটু লবণ মিশিয়ে কুলকুচি করলে অনেকটাই আরাম পায়। তো দেখা যায় খেতে গেলে ওর দাঁতে প্রচণ্ড ব্যথা হয় আর আমাকে বলে যে তোমরা কত সুন্দর মাংস খেতে পারো, নাফি খেতে পারে, বাবা খেতে পারে, কিন্তু আমি কেন খেতে পারি না, আমার দাঁতে কেন এত ব্যথা। আসলে ওর দাঁতে হয়তো বা পোকা হয়েছে। দেখি রোজার মধ্যে তো আর যাওয়া যাচ্ছে না, রোজার পরে ইনশাল্লাহ ডাক্তারখানায় নিয়ে যাব। আর ভেবেছি যে দাঁত যখন পড়েছে তো দাঁত তো উঠবেই, কিন্তু সেই দাঁত ওঠার এখনও কোনো নাম নেই। মারির দাঁত পরেও দেরিতে, আবার উঠেও দেরিতে। মাত্র ওর 7 বছর শেষ হয়ে 8 বছরে পড়লো, কিন্তু ওর দাঁত পড়া শুরু হয়েছে মনে হয় 5 বছর, 5.5 বছর থেকে। ডাইনিং টেবিলটার দেখো কি অবস্থা, মানে খাওয়া দাওয়ার চাপ তো এটার উপরে বেশি পড়ছে আর তেমনভাবে আসলে ডিপ ক্লিন হচ্ছে না। তো চিন্তা করেছি আজকে একটু আর কি ডিপ ক্লিনিং করবো। টেবিলের উপর থেকে সব কিছু সরিয়ে নিলাম। এখন আমার হাতে বানানো একটা ক্লিনজার দিয়ে টেবিলটা পরিষ্কার করব। এই ক্লিনজারটা এত ভালো, এটা শুধু টেবিল ক্লথ না, যে কোনো প্লাস্টিকের জিনিস, এরপর হচ্ছে যে কোনো অ্যান্টিক্সের জিনিস খুব সুন্দর মতন ক্লিন হয়ে যায়। তো আমি প্রথমে স্প্রে করে দিলাম, আর স্প্রে করে যদি দেখা যায় 2-1 মিনিট আমি রাখতে পারতাম, ভালো ক্লিন হতো আরও। তবে যেহেতু এটা রেক্সিন, এটা অত সময় রাখা লাগবে না, জাস্ট আমি স্প্রে করে সাথে সাথে ক্লিন করে নিলাম। আর দেখো কি পরিমাণ রেক্সিনটা চকচক করছে, মনে হচ্ছে যেন একদম নতুনের মতো। আর এই হচ্ছে আমার ডিপ ফ্রিজ, কিন্তু আমি বলবো এটা হচ্ছে আমার একটা কিচেন কাউন্টার। এটার মধ্যে আমার যাবতীয় কোটা বাছা, এরপর হচ্ছে ব্লেন্ড করা সব কিছু কিন্তু আমি আমার এই ডিপ ফ্রিজের উপরেই করি। ফ্রিজের উপরে যে র্যাকসিনটা আছে সেটা আজকেও একটু আর কি ডিপ ক্লিন করবো। দেখা যায় এমনি প্রতিদিনই মোছা হয়, তবে যেমন ফলের ঝুড়ি, তারপর হচ্ছে এয়ার ফ্রায়ার, এগুলো থাকার কারণে প্রতিদিন আর কি অত ডিপলি মোছা হয় না। আর আজকে যেহেতু ফল শেষ হয়ে গিয়েছে, ফলের ঝুড়িটা একদম ফাঁকা, ভাবলাম সব কিছু একসাথে ক্লিন করে নিই। আমার অভ্যাসটা আসলে অনেক খারাপ, যেদিন পরিষ্কার করি সেদিন দেখা যায় ঘরের সব কিছু
কিছু পরিষ্কার করে ফেলি, আবার যেদিন বসে থাকি সেদিন কোনো কাজ করতে ইচ্ছে করে না। যাই হোক, এই যে এয়ার ফ্রায়ারটাও কিন্তু দেখো আমার হাতে বানানো ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করে নিব। আসলে এটার উপরে কিন্তু প্রচুর ধুলা পড়ে, কালো জিনিস দেখা যায়। প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু একটা দিন যদি পরিষ্কার না করি মনে হয় একদম ধুলা চর পড়ে আছে। আমি কিন্তু অফ ক্যামেরায় আমার ব্লেন্ডার মেশিনটাও পরিষ্কার করে নিয়েছি। আসলে দেখা যায় একসাথে এত কিছু দেখাতে গেলে প্রচুর ভিডিওটা বড় হয়ে যাবে। এছাড়া তো ঘরের খুঁটিনাটি অনেক জিনিস আজকে আমি ক্লিন করেছি, যেটা তোমাদের আমি দেখালাম না। তো যতটুকু আসলে না দেখালেই নয়, আমার ভিডিওর প্রয়োজনে যতটুকু দেখাতেই হবে তোমাদের অতটুকুই দেখালাম। এই যে দেখো র্যাকসিনটা সামনে দিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার, কিন্তু যেখান দিয়ে আমার এয়ার ফ্রায়ার এরপর হচ্ছে ফলের ঝুড়ি ছিল সেই জায়গাটা কিন্তু একটু কালচে হয়ে গেছে। কোনো সমস্যা নেই, আছে তো আমার ক্লিনজার। স্প্রে করে দিয়ে সাথে সাথে কিন্তু আমি হালকা হাতে একটু ক্লিন করে নিচ্ছি। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি র্যাকসিনের নিচে মোটা একটা তোয়ালে রেখেছি। এই তোয়ালেটা রাখার কারণে কিন্তু অনেক সুবিধা হয়েছে। দেখা যায় কোনো কিছু ব্লেন্ড করতে গেলে ফ্রিজের উপরে চাপ পড়ে না। অনেক আগে আমি একটা ফ্রিজের উপরের জন্য কাভার কিনেছিলাম, তো সেটাই বিছিয়ে দিলাম। এটার কালারটা কিন্তু বেশ সুন্দর। তো আমার ডাইনিং টেবিল এরপর হচ্ছে ডিপ ফ্রিজের উপরে সব কিছু পরিষ্কার করে আবার জায়গা মতন রেখে দিলাম সব কিছু। তো দেখো তো এখন কেমন লাগছে। এই যে দেখো এয়ার ফ্রায়ারটা একদম চকচক করছে। এটা অবশ্য নতুনই, এটা জাস্ট একটু ক্লিন করলেই হলো। কাঠের জিনিসগুলো দেখো কত সুন্দর চকচক করছে। আসলে এটা এমন একটা ক্লিনজার যে একসাথে কিন্তু অনেকগুলো কাজ হয়ে যায়। তো তোমরা যদি কেউ দেখতে চাও আমি ক্লিনজারটা কীভাবে বানিয়েছি আমাকে কমেন্টস করে ইনশাল্লাহ দেখিয়ে দিব। একটা জিনিস খেয়াল করেছো, ফলের ঝুড়িও ফাঁকা, ডিমের ঝুড়িও ফাঁকা। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখবা আবার এগুলো ভরে গেছে। তো এরপরে চলে আসছি রান্নাঘরে। রান্না করব আজকে হচ্ছে মুরগির মাংস আর ডাল, সাথে করব করলা ভাজি। তো আগে ইফতারের প্রিপারেশনটা করে নিই। এখানে আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। তো ডালটা এখন আমি ভাঙিয়ে নিব, নয়তো দেখা যায় কখন আবার কারেন্ট চলে যাবে। মাঝে মাঝে কিন্তু এখন আর কি কারেন্ট ভালোই যায়। আর আমার কিন্তু সুবিধাই হয়, দেখা যায় জাস্ট 2 থেকে 3 সেকেন্ড লাগে ডালটা ব্লেন্ড করার জন্য। আমার এই যে ব্লেন্ডারের সাহায্যে আমি ডালটা কিন্তু সবসময় এভাবে ব্লেন্ড করে নিই। তবে গত বছর আমি প্রায় 3 কেজির মতন ছোলা বুট, তারপর হচ্ছে প্রায় 2 কেজির মতো খেসারির ডাল ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমার ফ্রিজে জায়গা নেই, তাই প্রতিদিনেরটা প্রতিদিনই করছি। তো খেসারির ডালটা আমি যেভাবে ব্লেন্ড করে নিই, এখানে যেমন ডালের সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ আর হাফ চামচ লবণ। আমার কিন্তু ডালের মধ্যে আর কিচ্ছু দেওয়া লাগে না। আর আমি কিন্তু ব্লেন্ড করার পরে পেঁয়াজটা অ্যাড করি। দেখা যায় পেঁয়াজ সহ ব্লেন্ড করতে গেলে একদম ভর্তা ভর্তা হয়ে যায়। পেঁয়াজের মধ্যে পেঁয়াজ যদি না দেখা যায় তাহলে কি ভালো লাগে? তো ভালো মতন এখন মাখিয়ে নিব। এরপর আমি আর কি পেঁয়াজ ভাজা শুরু করে দেবো। আজকে প্রায় ফ্রিজে 7 থেকে 8 দিন হয়ে গেছে ক্যাপসিকামগুলো এনে রেখেছি, কিন্তু ক্যাপসিকামগুলো কাটা হচ্ছে না, কিছুতে ব্যবহার করা হচ্ছে না। তো দেখলাম যে স্কিনগুলো না কেমন একটু শুকায় শুকায় যাইতেছে। তো ভাবলাম আজকে কেটে ফ্রিজে রেখে দিই, দেখা যায় অন্য সময় ব্যবহার করা যাবে। চেষ্টা করি পেঁয়াজুতে আমি খুবই হালকা তেল ব্যবহার করার জন্য। এই যে যতটুকু তেল দিয়েছি এইটুকু তেল দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ পেঁয়াজু ভাজাগুলো শেষ করব। একদম আর কি শ্যাডো ফ্রাই করব। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিব। তো এই যে দেখো ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি আর একটু স্কোয়ার শেপে কেটেছি, দেখা যায় যে কোনো কিছুতে ব্যবহার করা যাবে। আর এর আগে কিন্তু আমি প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ফ্রোজেন করেছি। সেগুলো কোনোটা লম্বা শেপ কেটেছি, কোনোটা একদম মিনি সাইজ করেছি যেন ফ্রাইড রাইসে ব্যবহার করা যায়। তো দেখো আমার কিন্তু এক পাশ হয়ে গেছে পেঁয়াজু ভাজা, আরেক পাশে আমি উল্টে দিয়েছি আর সম্পূর্ণ তেল কিন্তু পেঁয়াজুগুলো সোক করে নিয়েছে। আর এটা হচ্ছে ছোলা বুট। গতকালকে আমি অনেকগুলো ছোলা বুট ভেজেছিলাম, তো সেখান থেকে খাওয়া হয়নি, অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে গরম করে নিলাম। আর এই যে করলা ভাজিটা এখন বসিয়ে দিলাম। আজকে রান্না বাড়াটা আমি দেখা যায় দুপুর 2টা থেকে শুরু করেছি, একটু তাড়াতাড়ি রান্না করে ফেললাম। আর একটু সমস্যা হয়ে গিয়েছিল যেহেতু আমি ভিডিওটা আগে করেছি আর এডিটটা কিন্তু পরে করছি। তাড়াতাড়ি রান্না করার ফলে কি হয়েছে জানো, আজকে 2 দিন ধরে কিন্তু প্রচুর গরম পড়ছে। আর এই গরমের কারণে দেখে ভাজিটা কেমন একটু আঠালো আঠালো হয়ে যাচ্ছে। তো কী আর করবো, তাড়াতাড়ি আবার দেখা যায় মাগরিবের পরে আমি আবার গরম দিয়ে নিয়েছি, নয়তো দেখা যায় ভোর রাত্রে খাওয়া যেত না। তো এদিক দিয়ে আমার বর দেখো কী নিয়ে আসছে, পুদিনা পাতা, লেবু, ধনে পাতা। পুদিনা পাতা কিন্তু এখনও ঘরে আছে, কিন্তু আবার নিয়ে আসছি। আসলে রোজার মাসে আমাদের পুদিনা পাতাটা বেশি খাওয়া হয়, যেমন জুসে, তারপর হচ্ছে চাটনি করে। তবে এবছর আর এ পর্যন্ত আর চাটনি বানাইনি, শুধু জুস করেই খাচ্ছি। তো চিন্তা করেছি আজকে এগুলো বেছে একবারে ব্লেন্ড করে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, তাহলে প্রতিদিন আর ব্লেন্ড করার ঝামেলা থাকবে না।
এদিক দিয়ে কিন্তু আমার ভাজি হয়ে আসছে, আর হঠাৎ করেই ফোন আসছে। আমি অনলাইনে কিছু জিনিসের অর্ডার করেছিলাম, তো পার্সেলটা চলে আসছে। ওটাকে বললাম যে দাঁড়ান আমি আসতেছি। তো ভাজি ওদিক দিয়ে হয়ে গেছে, এখন চুলার জালটা অফ করে দিব, এরপর পার্সেলটা রিসিভ করতে যাব। তবে আমি কিন্তু অনেক জিনিসেই দেখা যায় অনলাইনে অর্ডার করি, কিন্তু ওরা দেখায় এক আর পাঠায় আরেক। তো এই কারণেই দেখা যায় অনেক জিনিসই কিন্তু আমার আবার রিটার্ন দিতে হয়, দেখা যায় ডেলিভারি চার্জ দিয়ে আমি রিটার্ন দিয়ে দিই। তবে আজকে যেই পার্সেলটা আমার এসেছে এটা কিন্তু আমার মোটামুটি পছন্দ হয়েছে, তাই রেখে দিলাম। আর কি এনেছি তোমাদের একটু বলি। আমি ঘর গুছানো সাজানোর জন্যই একটা জিনিস অর্ডার করেছি, সেটা আমি তোমাদের পরে দেখাবো। তো বাসায় আবার চলে আসলাম, এসে আবার রান্নাবাড়া শুরু করে দিলাম। মুরগির মাংসটা বসিয়ে দিলাম, আর মুরগির মাংসের মধ্যে আজকে 2টা আলু দিয়েছি, সাথে 2টা টমেটো দিয়েছি। বেশি ঝাল দেইনি, হালকা ঝাল দিয়ে রান্না করলাম। আর একটু চিন্তা করেছি ঝোলঝোল করে রান্না করব, কারণ দেখা যায় ভোর রাতে আবার গরম দিতে হবে, গরম দিলে কিন্তু তরকারিটা একটু টেনে যাবে। তো মাংসটাকে আগে আমি খুব ভালো মতন কষিয়ে নিব, পরে পানি অ্যাড করব। কষানো হতে থাকুক। আর আমি ভাবলাম ফলের জুসটা একটু করে নিই, জুসটা করে তারপর ফ্রিজে রেখে দিব। আজকে কি হয়েছে, নাফি যেমন স্কুলে গিয়েছিল, আর স্কুল থেকে এসে ও বরফ নিয়ে ফ্রিজ থেকে তারপর গোসল করেছে। পলি ব্যাগে বরফ ভরে সেই পলি ব্যাগটা ঝর্ণার সাথে ঝুলিয়ে দিয়েছে, তারপর গোসল করেছে। আর একটু পরে তার বাবা আসছে, এসে তো গরমে ছটফট করতেছে। তো সে এসে বলল যে আমাকেও বরফ দাও। তারপর নাফি আবার ওইভাবে বরফ নিয়ে দিল, সেও ঝর্ণার সাথে ঝুলিয়ে গোসল করেছে। তো এখন যে আমি জুস বানাবো, জুস বানাতে গেলে আমার বরফের প্রয়োজন, দেখি বরফ আসছে না। আসলে এটা তো অটো নিয়ে নেয়, দেখা যায় যতটুকু বরফ জমেছিল তারা মেয়ে আর বাবা মিলে সব শেষ করে ফেলছে। তো যাই হোক, ঠান্ডা পানি দিয়ে আমি জুসগুলো বানিয়ে নিয়েছি। নাকি আগে খেজুর নেবো আর রোদে দশটা আজকে সব জুসের লেগে বানিয়েছি। বলে খালি জুস খাই, বাদ কিছু খাইবে না। দেখছো আম্মু তোমার কত ওরা আছে। কেন সবাই খাবার জানি তো, খায় তরমুজটা নিবি 10 গ্রাম হবে। বরফ তো সব তোমরা খাই হেলেছো, দুজনে বরফ নিয়ে গোসল করছে। এত গরম লাগছে। এটাতে না অটো বরফ বের হয়। হ্যাঁ, তো বরফ আসছিল না বেশি, কালকে পানি পড়ছে, তার দায়িত্ব যে জমছে, দুজনে নিয়ে বরফ নিয়ে গোসল করছে, বনে বরফ নেই। মানে নির্দিষ্ট একটা পরিমাণ পানি এটা জমা নেয়, তারপর বরফ তৈরি করে। খাইছ অনেকদিন ধরে ঠান্ডা পানি খাই না, আজকে খেতে পারছি। এটা তো জমার টাইম দেওয়া লাগবে না, খাই শেষ কর। ওরে আগে দেন, যার জন্য বানাইছেন। তোমার তরমুজের দিচ্ছি, কালো কালো জিনিসগুলো কি আনছি, এটা সব তোর। আজকে ইফতারে 3 আইটেমের জুস বানিয়েছি, কারণ নাফি বলেছে ও শুধু জুসই খাবে। তো ইফতারে খাওয়া শেষ, এরপরে এই যে রান্নাঘরে এসে দেখলাম তরকারির কী অবস্থা, একটু ঝোল থাকতে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।